ওকে, তো আমরা আজকে দেখব সাক্ষ্য আইনের 135 থেকে শুরু করে 167, মানে হচ্ছে শেষ পর্যন্ত আমরা দেখব। তো 135-এ যেটা বলছে যে আচ্ছা, আমরা একটা মামলায় কি করি, একটা মামলায় আমরা কথায় কথায় শুনি যে জবানবন্দি, জেরা, তারপর হচ্ছে পুনঃ জবানবন্দি। এখন জবানবন্দি বিষয়টা কি, জেরার বিষয়টা কি, পুনঃ জবানবন্দি বিষয়টি কি? জবানবন্দি হচ্ছে এরকম যে আমি একটা মামলার পক্ষ, আমি যখন আমার সাক্ষীকে ডাকবো, আমি আমার সাক্ষীকে ডেকে যখন জিজ্ঞেস করব, প্রশ্ন করব, তখন সেটাকে বলা হয় জবানবন্দি। তখন সেটাকে বলা হয় জবানবন্দি। আমার সাক্ষীকে যখন অপর পক্ষ কিছু জিজ্ঞেস করবে, সেটাকে বলা হয় জেরা। ইংলিশে বলে ক্রস এক্সামিনেশন। তারপরে মামলার প্রয়োজনে, ফ্যাক্টের প্রয়োজনে যে পক্ষ আগে জবানবন্দি করে সেই পক্ষই জেরার পরে আবার জবানবন্দি করতে পারবে, জেরা হয়ে যাওয়ার পরে আবার জবানবন্দি করবে। তো জেরা হয়ে যাওয়ার পরে যে পক্ষ সাক্ষীকে ডাকছিল সাক্ষ্য দেওয়ার জন্য, সেই পক্ষ যদি আবার জবানবন্দি নেয়, সেটাকে বলছে পুনঃ জবানবন্দি বা রি এক্সামিনেশন ইন চিফ। এক্সামিনেশন ইন চিফ মানে হচ্ছে জবানবন্দি। আর তাহলে জবানবন্দি হয় ক্রস এক্সামিনেশনের আগে, জেরার আগে। জেরার পরে কি হয়? পুনঃ জবানবন্দি। এটা তো ক্লিয়ার আপু? জি স্যার। তার মানে হচ্ছে আমাদেরকে যদি বলা হয় যে সাক্ষ্য গ্রহণের ধাপ কয়টি, সাক্ষ্য গ্রহণের ধাপ হচ্ছে তিনটি। একটা হচ্ছে জবানবন্দি, জেরা, আর একটা হচ্ছে পুনঃ জবানবন্দি। 135-এ আমাদেরকে এটা বলে নাই আসলে। 136টা একটু পড়ি, তারপর আমরা ওইটায় চলে যাই, জবানবন্দি, পুনঃ জবানবন্দি আর হচ্ছে জেরা, এখানে আমরা চলে যাই। 136, 136, 136-এ এরকম বলছে যে বিচারকের আচ্ছা, আমরা দেখছি না যে মানে সব পক্ষই তো, মামলার দুটি পক্ষ থাকে না, তো দুটি জি স্যার। পক্ষই চেষ্টা করে তাদের অবস্থান থেকে সাক্ষীকে হাজির করার বা সাক্ষ্য দেওয়ার ব্যবস্থা করা। তো ব্যাপারটা হচ্ছে এখানে যে সাক্ষ্যটা আদালত গ্রহণ করবে কি করবে না, সেটার ক্ষমতা জাজকে দেওয়া হবে। মানে জাজ সেই আসামির আহ মানে বা যে সাক্ষ্য আছে বা যাদের সাক্ষীর সাক্ষ্য আছে সেগুলোকে গ্রহণ করবে কি করবে না, এটাকে ডিসাইড করবে বিচারকরা, ডিসাইড করবে। এটা বলছো 136। তার মানে 136-এ বিচারককে স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে যে সে অ্যাডমিজিবিলিটি অফ এভিডেন্স, মানে যে সাক্ষ্যগুলো দিতেছে সেগুলো সে গ্রহণ করবে কি করবে না, সেটা আদালতের উপর নির্ভর করবে। এটা হচ্ছে 136। ক্লিয়ার? জি স্যার। তারপরে 138-এ যেটা বলছে, আচ্ছা আচ্ছা, আমরা 137-এ চলে যাই। 137-এ এই যে আমরা যেটা বললাম যে এক্সামিনেশন ইন চিফ, জবানবন্দি, ক্রস এক্সামিনেশন, জেরা, রি এক্সামিনেশন ইন চিফ, পুনঃ জবানবন্দি, এগুলোর ডেফিনেশন দিচ্ছে। আসলে এটা কি মানে হচ্ছে যে আমি তো একটু আগেই বললাম যে জবানবন্দি জিনিসটা কি। জবানবন্দি জিনিসটা হচ্ছে যে যেই পক্ষ সাক্ষীকে আহ্বান করে সাক্ষ্য দেওয়ার জন্য, সেই পক্ষ যদি সাক্ষীকে কিছু জিজ্ঞেস করে, সেটা হচ্ছে জবানবন্দি। ডান? জি স্যার। তো বিপরীত পক্ষ যদি, প্রতিপক্ষ যদি সে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে, তাহলে সেটা হচ্ছে জেরা। এটা তো ক্লিয়ার? জি স্যার। জেরা হয়ে যাওয়ার পরে
যে পক্ষ সাক্ষী আহ্বান করেছিল সেই পক্ষ যদি আবার তার জবানবন্দি নেয় সেটাকে বলছে পুনঃ জবানবন্দি। ক্লিয়ার? জি স্যার। তার মানে আমরা দেখতে পাই এটা গেল 137 এ 137-এ এভাবে বলে দিছে যে এক্সামিনেশন ইন চিফ, ক্রস এক্সামিনেশন এন্ড রি এক্সামিনেশন ইন চিফ এই ব্যাপারগুলো আসলে কি। 138-এ যেটা বলছে যে যে ক্রমটা কেমন হবে, মানে ধারাবাহিকটা কেমন হবে, প্রথমে কোনটা হবে, প্রথমে হচ্ছে এক্সামিনেশন এক্সামিনেশন ইন চিফ মানে জবানবন্দি, পরে হবে জেরা, পরে হবে পুনঃ জবানবন্দি। এই ক্রমটা জাস্ট এই ক্রমটা দেওয়ার জন্য, ধারাবাহিকটা দেওয়ার জন্য হচ্ছে আমাদের সেকশন 138 অফ দ্য এভিডেন্স অ্যাক্ট। ক্লিয়ার? জি স্যার। এখন আমরা 139 পড়বো না, 140 পড়ি যে একটা সাক্ষীর চরিত্র নিয়ে। ধরেন একটা সাক্ষী সাক্ষ্য দিতেছে, সাক্ষীর চরিত্রকে কেন্দ্র করে তাকে জেরা এবং পুনঃ জবানবন্দি করা যাবে। তার মানে যে সাক্ষীর চরিত্র নিয়ে জেরা এবং পুনঃ জবানবন্দি করা যাবে বা জবানবন্দি করা যাবে না, এটা হচ্ছে 140। বিষয়টা কি, এত সাক্ষী সাক্ষ্য দিতে আসলো, দেখা গেল তার চরিত্রে একটু প্রবলেম আছে বা তার চরিত্র অনেক ভালো, যাই চরিত্রের ব্যাপারটা, ক্যারেক্টারের বিষয়টা, সেই ক্যারেক্টার নিয়ে তাকে কি করা যাবে, ক্রস এক্সামিন করা যাবে এন্ড টু সে রি এক্সামিন করা যাবে বা পুনঃ জবানবন্দি করা যাবে। ক্লিয়ার? এটা বলছে 140। জি স্যার। এবার একটু গুরুত্বপূর্ণ জায়গাটা আমরা পড়ি 141, 142, 143, যেখানে বলছে লিডিং কোশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন। লিডিং কোশ্চেনটা কি, যে প্রশ্নের মধ্যে উত্তর লুকায়িত থাকে। যেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কি, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি রুই মাছ দিয়ে ভাত খেয়েছেন, তার মানে এখানে দেখেন যে উত্তরটা রুই মাছ এটা কিন্তু লুকায়িত আছে। আমি যদি বলি কি আপনি কি ঢাকা আসেন না, তাহলে মানে এমন কিছু প্রশ্ন যে যে প্রশ্নের মধ্যে উত্তরটা আসলে নিহিত থাকে। ক্লিয়ার? মানে লিডিং জি স্যার। কোশ্চেনটা বুঝছি, লিডিং কোশ্চেনটা হচ্ছে এমন একটা কোশ্চেন যে কোশ্চেনের মধ্যে উত্তরটা দেওয়া থাকে আসলে অ্যাকচুয়ালি। এখন এই লিডিং কোশ্চেনটা কি, এটা 141-এ বলছে, 141-এ বলছে, 142-এ বলছে কখন লিডিং কোশ্চেন করা যাবে না, 143-এ বলছে কখন লিডিং কোশ্চেন করা যাবে। তো 143 যদি আমরা চিন্তা করি দেখবো যে লিডিং কোশ্চেন শুধুমাত্র জেরার সময় করা যায়, লিডিং কোশ্চেন শুধুমাত্র জেরার সময় করা যায়। তাহলে লিডিং কোশ্চেন কখন করা যায় না, এটাতে স্পষ্ট, রাইট? জি লিডিং স্যার। কোশ্চেন শুধুমাত্র জেরার সময় করা যায়, এটা বলছে 134-এ, সরি 133-তে, সরি 143-তে, 143-এ। আর লিডিং কোশ্চেন কখন করা যাবে না এটা বলছে 142-এ, যেখানে বলছে যে জবানবন্দি এবং পুনঃ জবানবন্দির সময় করা যাবে না। যেহেতু ক্রস এক্সামিনেশনে বা জেরার সময় লিডিং কোশ্চেন করা যায়, তাহলে সভাপতি হচ্ছে জবানবন্দি এবং পুনঃ জবানবন্দিতে লিডিং কোশ্চেন করা যাবে না। এটা ক্লিয়ার? জি স্যার। তো কোথায় যাবে এটা বলছো 142-তে, কোথায় যাবে না এটা বলছো 142-তে, কোথায়? 143-তে। হ্যাঁ, এটা গেল হচ্ছে ওয়ান, মানে লিডিং কোশ্চেনের ব্যাপারটা গেল। এখন আমরা চলে যাবো 145, 145। 145-এ বলছে যে ধরেন যে এমন হয় না অনেক সময় যে সাক্ষী কি করলো, কোন একটা সময় লিখিত একটা বিবৃতি দিছে। এমন তো হয় যে কোন একটা সময় সাক্ষী লিখিত বিবৃতি দিছে, সে লিখিত বিবৃতির উপরে সাক্ষীকে জেরা করা যাবে, এটা বলছে 145। প্রিভিয়াস যদি কোনো রাইটিংস দিয়ে থাকে কোনো সাক্ষী, তাহলে সেটার উপরে লিডিং কোশ্চেন করা, সরি সেটার উপরে তাকে জেরা করা যাবে, এটা বলছে হচ্ছে 145। 146টা খুব ইম্পর্টেন্ট, এখানে এখানে বলছে যে লিডিং কোশ্চেনে
সরি, লিডিং কোশ্চেন চলে আসে কেন, মানে জেরার সময় কোন ধরনের প্রশ্ন করা যাবে, জেরার সময় কি কি জিজ্ঞাসা করা যাবে এটা বলছে 146, খুব ইম্পর্টেন্ট 146। এখানে বলছে যে জেরার সময় কি ধরনের প্রশ্ন করা যাবে। তো জেরার সময় 3 ধরনের প্রশ্ন করা যাবে। এক হচ্ছে যে তার সত্যবাদিতা পরীক্ষা করার জন্য, কি স্যার? তার সত্যবাদিতা পরীক্ষা করার জন্য লিডিং কোশ্চেন, সরি, ক্রস এক্সামিনেশন করা যাবে, জেরা করা যাবে। মানে 146-এ যেটা বলছে যে এই যে জেরা করার বিষয়টা, হ্যাঁ, তো সাক্ষীকে জেরাটায় কি ধরনের প্রশ্ন করা যাবে। আমি যখন একটা সাক্ষীকে জেরা করব, মানে পাল্টা প্রশ্ন করব, তখন সেই সাক্ষীকে কি ধরনের প্রশ্ন করা যাবে। প্রথম হচ্ছে যে সাক্ষীর সত্য, মানে সাক্ষী যে সত্য কথা বলতেছে এটাকে বের করে আনার জন্য, বা সত্য কি মিথ্যা বলতেছে এটা জাস্টিফাই করার জন্য তাকে কোশ্চেন করা যাবে। 2 নম্বর হচ্ছে যে সে সাক্ষী দিতে গেল, এখন তার পরিচয়, তার পজিশন, এগুলো জানার জন্য তাকে কোশ্চেন করা যাবে। 3 নম্বর হচ্ছে যে সাক্ষীকে ক্যারেক্টার নিয়ে এমন ভাবে আঘাত করা যাবে, এমন ভাবে প্রশ্ন করা যাবে যাতে সাক্ষী একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। মানে সাক্ষীর চরিত্রকে আঘাত করে প্রশ্ন করা যাবে। যেমন এরকম হতে পারে যে আপনি তো লোক ভালো না, আপনার নামে তো এটা এটা আছে, এই খারাপ খারাপ তথ্যগুলো আপনার নামে আছে। জাস্ট সাক্ষীকে একটু হ্যারাস করার জন্য, বা সাক্ষীকে তার পক্ষে বা বিপক্ষে বক্তব্য উপস্থাপনের জন্য, তার কাছ থেকে আসল তথ্যটা বের করে আনার জন্য। তাহলে 3 ধরনের প্রশ্ন জেরার সময় সাক্ষীকে করা যায়, এটা আমরা দেখলাম 146। কথাগুলো কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, জি স্যার, বুঝতেছি স্যার। আচ্ছা। তারপর আমরা চলে যাই 151, 151। 151তে বলছে যে সাক্ষীকে কোনো অশালীন প্রশ্ন করা যাবে না। সাক্ষীকে কোনো অশালীন প্রশ্ন করা যাবে না, মানে ইনডিসেন্ট এন্ড স্ক্যান্ডালাস কোশ্চেন করা যাবে না। তারপরে 152-তে যাই। 151 গেল, হ্যাঁ, 152। 152-তে বলছে যে সাক্ষীকে, মানে আদালত এমন কিছু কোশ্চেন করার জন্য অনুমতি দিবে না যেগুলো আসলে আদালতের কাছে, আদালতের কাছে মনে হয় যে ইনসাল্টেড মনে হয়, মানে হচ্ছে যে অপমানকর মনে হয়। এই ধরনের কোশ্চেন করার জন্য আদালত অনুমতি দিবে না বা নিষিদ্ধ করে দিবে। এটা হচ্ছে 152। আমরা যেগুলো পড়তেছি সব এমসিকিউ বেস, হ্যাঁ, রিটেন পড়াটা আমাদের চলে গেছে অনেক আগে। এবার হচ্ছে যে হোস্টাইল উইটনেস বা বৈরী সাক্ষ্য 154। আবু, বোঝা যায় মোটামুটি ভাবে? জি স্যার। আচ্ছা, 154 বলছে হোস্টাইল উইটনেস বা হচ্ছে বৈরী সাক্ষ্য। তো আপনি আপনি ধরেন একটা মামলার পক্ষ, তো আপনি সাক্ষীকে ডাকলেন, তো সাক্ষীর সভাপতি কার পক্ষে সাক্ষ্য দিবে? আপনার পক্ষে দিবে। বাট সে আপনার পক্ষে না দিয়ে সে বিপক্ষে দিতেছে। সাক্ষী ডাকছেন আপনি, বাট আপনার বিপক্ষেই সাক্ষ্য দিচ্ছে সে। তখন তখন একটা শত্রু শত্রু বা বিপক্ষ বিপক্ষ একটা ভাব চলে আসে না? তো এই কারণে বলছে, তাকে বলছে হোস্টাইল উইটনেস বা বৈরী সাক্ষ্য। ক্লিয়ার? জি স্যার। তারপরে হচ্ছে 155-তে বলছে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ করা, ইনপিসিং ক্রেডিট অফ উইটনেস। মানে এই বিষয়টা হচ্ছে এরকম, 155 হচ্ছে এরকম যে আমি যে সাক্ষীকে ডাকছি সে আমার আত্মীয় কিনা, আমি যে সাক্ষীকে ডাকছি সে কোনো ঘুষ খাইছে কিনা, এগুলা মানে সাক্ষী আসলে বিশ্বাসযোগ্য কথা বলতেছি কিনা এটাকে আঘাত করে প্রশ্ন করা। 155। এগুলা জাস্ট সেকশন গুলো মনে রাখা, জাস্ট এমসিকিউর জন্য, এগুলা থেকে কখনো রিটেন আসে না।
159, 159-এ বলছে যে রিফ্রেশিং মেমোরি বা স্মৃতি পুনরুজ্জীবিত করা। তো অনেক সময় হয় না যে পুলিশের ডায়েরি দেখে সে অনেক কিছু মনে করতে পারে, সেই ঘটনার অনেক কিছু সে মনে করতে পারে, ঠিক না? জি তো স্যার। স্মৃতি পুনরুজ্জীবিত করা আছে 159, সে কি কিভাবে করতে পারে সেটা এখানে বলছে, আমাদের ডিটেলস পড়ার দরকার নেই। তারপর হচ্ছে যে 165, এখানে জাজের পাওয়ার দিছে। আমরা দেখি না প্রত্যেকটার আমাদের ইনহেরেন্ট পাওয়ার থাকে, ইনহেরেন্ট পাওয়ার থাকে, যে আদালতের সহজাত ক্ষমতা থাকে, যেটা যে আদালত একটু ক্ষমতার অধিকারী হয়, সেটা হচ্ছে এভিডেন্স অ্যাক্টের 165। ন্যায় বিচারের স্বার্থে না স্যার এটা? ন্যায় বিচারের সাথে। 166 হচ্ছে, 166 হচ্ছে যে অনেক সময় জুরিরা প্রশ্ন করতে পারে। জুরি মানে হচ্ছে বিচার বিশেষজ্ঞ যারা আছে, তারা অনেক সময় প্রশ্ন করতে পারে। 166, বাস শেষ, আমাদের পড়া শেষ, এভিডেন্স অ্যাক্ট শেষ। তাহলে আপু আমরা রেকর্ডটা বন্ধ করি, আমরা ইসে চলে যাই, আমরা অন্য কোন আইনে চলে যাই। হ্যাঁ, জি স্যার। রেকর্ডটা বন্ধ করেন।